প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছে আমি মাহবুব রিমন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ খেলতে রাতে ঢাকা ছাড়ছে টিম টাইগার। অধিনায়ক শান্তর কণ্ঠে ইতিবাচক সুর, বোলিং ইউনিটেই যত আস্থা। চূড়ান্ত হলো 2027 ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু। 14টা স্টেডিয়ামে 9টাই সাউথ আফ্রিকায়। নতুন সংযোজন ভিক্টোরিয়া ফলস। এবং উয়েফা ফিফার দ্বন্দ্ব চরমে। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের 55 দেশের। একই পথে হাঁটছে কনকাকাফও। দেশ ছাড়ার আগে গতকাল দীর্ঘ সময় গণমাধ্যমে কথা বলেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানিয়েছেন, অজিদের বিপক্ষে বিনা যুদ্ধে টাইগাররা নাহি দেবে সূচাগ্র মেদিনী। খেলতে চায় অল অ্যাটাক ক্রিকেট, যেখানে আস্থা রাখছে বোলিং ইউনিটে। সহকর্মী কেম সনির রিপোর্ট। দীর্ঘ 23 বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই সিরিজ ঘিরে ক্রিকেটাঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। শক্তিশালী অজিদের বিপক্ষে টাইগারদের সম্ভাবনা কতটা, পরিকল্পনায় বা কী? দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানিয়েছেন, ভালো কিছু করার লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে বোলিং ইউনিটের ওপরই সবচেয়ে বেশি আস্থা রাখছেন তিনি। অস্ট্রেলিয়াতে যে কন্ডিশন থাকে, এই কন্ডিশনে অবশ্যই সেম এক্সপেকটেশনটাই আছে, তারা 20 উইকেট নিয়ে দিবে এবং পাশাপাশি দুইটা ভালো এক্সপিরিয়েন্স স্পিনারও আছে। সো তারাও এই হেল্পটুকু পেস বোলারদের করবে। সো স্কোয়াডে যেই পেস বোলারগুলো আছে তারা ক্যাপাবল এবং মুশফিক ছাড়া আমি বলবো যে মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স। সামনে কঠিন পরীক্ষা, তাই মিরপুরে গত কয়েকদিন ধরেই ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। মাঠে ছিলেন না শান্ত, তবুও দলের প্রস্তুতির দিকে ছিল তার নিবিড় নজর। তবে অধিনায়কের মতে, টানা বৃষ্টির কারণে দেশের মাটিতে পরিকল্পনা অনুযায়ী অনুশীলন সম্পূর্ণ করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিকমতো প্লেয়াররা নিতে পারে নাই এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। অবশ্য সেই ঘাটতি অস্ট্রেলিয়ায় পুষিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। সেখানে পৌঁছে কয়েকদিন নিবিড় অনুশীলনের পাশাপাশি 6 আগস্ট থেকে খেলবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর 23 আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে 22 আগস্ট। দীর্ঘ প্রতীক্ষার পর এই সফরে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে আছে টাইগাররা। কেএম সনি, স্টার প্লে। কাউন্টডাউন শুরু হয়ে গেল ওয়ানডে বিশ্বকাপের। চূড়ান্ত হয়েছে ভেন্যু। 2027 আফ্রিকা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে 14টা ভেন্যুতে, যার 9টাই সাউথ আফ্রিকায়, 3টা জিম্বাবুয়ে আর একটা মাত্র ভেন্যু নামিবিয়াতে। একমাত্র নতুন সংযোজন ভিক্টোরিয়া ফলস। চলতি বছরই শেষ হবে যেই স্টেডিয়াম নির্মাণের কাজ। একপাশে হাসি মামলা মাখে অ্যান্টনি, অন্য পাশে হ্যামিল্টন মাসাকাজ্জা, রুডলফ জনসন, ভ্যান ডুরেন। মধ্যখানে স্বপ্নে এর ওই সোনালি ট্রফি। ছিলেন গ্রাহাম স্মিথ, টেম্বা বাভুমা এবং কাগিসো রাবাদাও। আনুষ্ঠানিক উন্মাদনা শুরু হয়ে গেল ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপ শুরুর এখনো বাকি 14 মাসের বেশি। তবে জোহানেসবার্গে এর রাতটা ছিল অনন্য সাধারণ, যেন কিংবদন্তিদের মেলা, যেখান থেকেই চূড়ান্ত ঘোষণা আসলো বিশ্বকাপ ভেন্যুর। 2003 বিশ্বকাপে কেনিয়া জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক হয়েছিল সাউথ আফ্রিকা। এর 2 যুগ পর আবারও সেই টুর্নামেন্ট ফিরছে আফ্রিকান সয়েলে। খেলা হবে মোট 14টা ভেন্যুতে, যার মধ্যে সর্বোচ্চ 9টাই সাউথ আফ্রিকায়। জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগম্পো সিটি, কেপটাউন, পার্ল আর ব্লুমফেন্টেইন। 54 ম্যাচের বেশিরভাগই অনুষ্ঠিত হবে এই 8 শহরে। ফাইনালের সম্ভাব্য ভেন্যু ওয়ান্ডারার্স অথবা নিউল্যান্ডস। জিম্বাবুয়েতে আয়োজক শহর 3টি, হারারে, বুলাওয়ে আর ভিক্টোরিয়া ফলস। সর্বোচ্চ 10টি ম্যাচ পাবে এই 3 ভেন্যু।
এর মধ্যে 10,000 ধারণ ক্ষমতার ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামের কাজ শেষ হবে চলতি বছরই। জিম্বাবুয়ের আসন্ন মৌসুমের ম্যাচগুলো এখানে আয়োজনের পরিকল্পনা দেশটির ক্রিকেট বোর্ডের। 2027 সালের শুরুর দিকে আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে স্টেডিয়ামটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা। নামিবিয়ার একমাত্র ভেন্যু উইন্ডহকে অন্তত 3টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রথম সিনিয়র বিশ্বকাপ আয়োজন করবে দেশটি। এর আগে চলতি বছরই জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে যুব বিশ্বকাপের স্বাগতিক হয়েছিল নামিবিয়া। সাউথ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুম ব্যবহার করা হবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে। সব ঠিক থাকলে 2027 সালের 4 অক্টোবর থেকে 21 নভেম্বর পর্যন্ত মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞ। মাহবুব রিমন, স্টার প্লে। বিশ্বকাপ ফুটবলের সবচাইতে বড় আসরই কি এবার তাহলে সংকটে? ফিফার বাণিজ্যিকরণের প্রতিবাদে বিশ্বকাপটাই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে উয়েফার 55টি দেশ। শুধু তাই নয়, একই পথে হাঁটছে কনকাকাফও। সব মিলিয়ে গভীর সংকটে বিশ্ব ফুটবল। সবচাইতে বড় প্রশ্ন, পরবর্তী বিশ্বকাপ হবে তো? বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। এই তো কদিন আগে গণমাধ্যম কর্মীদের বিশ্বকাপ দেখাতে দেখাতে মাঠ ছাড়ছিলেন স্পেনের অধিনায়ক রদ্রি। অথচ ট্রফি জয়ের 10 দিন পেরুতে না পেরুতেই পরের বিশ্বকাপে স্প্যানিশরা খেলবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে বড় শঙ্কা। বিশ্বকাপে মাঠের নয়, এবার লড়াই মাঠের বাইরের। ফিফার এক সিদ্ধান্তে তৈরি হয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সংকটের আশঙ্কা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বাণিজ্যিক পরিকল্পনার প্রতিবাদে এবার বিশ্বকাপে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 55টা দেশ। ইউএফার অভিযোগ, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের কাছে বাণিজ্যিক সত্ত্ব বিক্রি করে ফুটবলকে ব্যবসায়িক পণ্যে পরিণত করতে চায় ফিফা। আর বেসরকারি বিনিয়োগকারীরা এলে খেলার চেয়ে বাণিজ্যিক স্বার্থই বেশি গুরুত্ব পাবে। অন্যদিকে ফিফা বলছে এই অর্থ ফুটবল উন্নয়নে ব্যয় করার কথা ভাবছে তারা। কিন্তু এই পরিকল্পনা মানতে একেবারেই নারাজ ইউএফা। ভার্চুয়াল সভায় ইউএফার 55টা দেশ সর্বসম্মতভাবে বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ প্রস্তাবটা বাতিল না হলে তারা কোনোভাবেই ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। এই তালিকায় রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, সঙ্গে আছে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে সহ ইউরোপের সব বড় বড় ফুটবল শক্তিরা। অথচ ইউরোপ ছাড়া বিশ্বকাপ ভাবাই কঠিন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কি করবে ফিফা? তারা কি পরিকল্পনা থেকে সরে আসবে নাকি ইউরোপকে ছাড়াই এগিয়ে যাবে? তবে ইউরোপীয় দল ছাড়া বিশ্বকাপের মূল্য যে অনেকটাই কমে যাবে তাই বলছে ফুটবল বিশ্লেষকরা। এখন পর্যন্ত কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি। তাই সমঝোতা না হলে বিশ্ব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিভক্তির মুখে পড়তে পারে। তানজিম ঐশী, স্টার প্লে। প্রবাসী ফুটবলারদের নিয়ে বিশ্ব ফুটবলে বাজিমাত করেছে মরক্কো। বাংলাদেশও কি তবে একই পথে হাঁটছে? ইতিমধ্যে হামজা দেওয়ান চৌধুরী, জায়ানদের নিয়ে বাংলাদেশ দল প্রমাণ করেছে তারাও পারে। পাইপলাইনে আছে অনেক ফুটবলার, তবে সেখানেও বড় প্রশ্ন, দেশি এবং এই বিদেশি বংশোদ্ভূত ফুটবলার অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের কি এক সুতোয় গাঁথতে পারবেন কোচ থমাস ডুলি? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। কাতার বিশ্বকাপ সেমিফাইনালের পথে মরক্কো স্পেনকে হারিয়ে পর্তুগালকে উড়িয়ে একটা দল বিশ্বকে থমকে দিয়েছিল। কিন্তু সেই দলের অধিকাংশ খেলোয়াড়ের জন্ম মরক্কোর মাটিতে হয়নি। তারা এসেছিল ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম থেকে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইউরোপের শীর্ষ একাডেমিতে বেড়ে ওঠা কিন্তু মরক্কোর রক্তে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি মরক্কোর পথে হাঁটতে পারে নাকি এটা শুধুই কাগজে কলমেই স্বপ্ন? অরিজিন ফুটবলার যে অস্ত্রটি বাংলাদেশ এখনো ঠিক মতো ব্যবহার করেনি। মরক্কোর সাফল্যের মূল চাবিকাঠি একটাই, ডায়াসপোরা প্লেয়ারদের সঠিক ব্যবহার। ইউরোপের শীর্ষ লিগে বেড়ে ওঠা বিশ্বমানের একাডেমিতে তৈরি খেলোয়াড়দের জাতীয় দলের জার্সি গায়ে তুলে নেয়া। কিন্তু এটা শুধু ডাক দিয়ে হয়নি। মরক্কো ফুটবল ফেডারেশন ইউরোপ জুড়ে স্কাউট নিয়োগ করেছিল। খুব কম বয়স থেকেই ওই খেলোয়াড়দের এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিল, বিশ্বাস তৈরি করেছিল। বাংলাদেশ এরই মধ্যে কিছু পথ দেখিয়েছে। জামাল ভুঁইয়া, তারিক কাজী,
হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম এরা সবাই অরিজিন ফুটবলার। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম তারাও আসছেন, কিন্তু এটা যথেষ্ট নয়। মরক্কোর মতো সুনির্দিষ্ট গ্লোবাল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ইউরোপ ও আমেরিকার যুব লিগে যে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণরা খেলছে তাদের খুঁজে বের করতে হবে, তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ফিফা এবং এএফসির ছাড়পত্র, পাসপোর্ট ও নাগরিকত্বের জটিলতা যেন আমলাতান্ত্রিক খাঁড়ায় আটকে না যায়, সেজন্য একটা স্থায়ী আইনি প্যানেল থাকতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই খেলোয়াড়দের জন্য কেবল বাংলাদেশি অপেক্ষা করবে না, সময় ফুরিয়ে যাওয়ার আগেই দরজায় কড়া নাড়তে হবে। ঘরোয়া কাঠামো শুধু প্রবাসী এনে হবে না। মরক্কো কিন্তু শুধু ইউরোপের খেলোয়াড়দের উপর নির্ভর করেনি, তারা দেশের ভেতরে প্রায় 1.8 বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। উন্নত স্টেডিয়াম, হাইটেক মেডিকেল সেন্টার, বিশ্বমানের একাডেমি সবই তৈরি করেছে। মরক্কোর ফুটবল একাডেমি থেকে দেশীয় প্রতিভা তৈরি হয়েছে, যারা প্রবাসীদের সঙ্গে মিলে মিশে দলকে শক্তিশালী করেছে। বাংলাদেশের জন্য এটাই বড় পাঠ। শুধু যুক্তরাজ্য বা আমেরিকা থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদী সাফল্য আসবে না। বাংলাদেশ ফুটবল লিগের মান উন্নত করতে হবে, ক্লাবগুলোর আর্থিক কাঠামো ঠিক করতে হবে, তৃণমূলে দীর্ঘমেয়াদী একাডেমি প্রতিষ্ঠা করতে হবে। নেতৃত্ব, ড্রেসিং রুমে একটাই ভাষা। মরক্কো যে কাজটা সবচেয়ে কঠিনভাবে করেছে তা হলো ড্রেসিং রুমকে এক সুতোয় বাঁধা। ইউরোপীয় সংস্কৃতির খেলোয়াড় এবং দেশীয় খেলোয়াড়, এদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনা। মরক্কো এমন একটা দলে পরিণত হয় যারা মাঠে যুদ্ধ করত, ড্রেসিং রুমে ভাইয়ের মতো থাকতো। বাংলাদেশের জন্য এটা বড় চ্যালেঞ্জ। কোচের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করতে হবে। অরিজিন ফুটবলারদের দলে টানা মানেই কাজ শেষ নয়, তাদের মন জয় করতে হবে, তাদের মনে করাতে হবে বাংলাদেশের জার্সি গায়ে দেয়া মানে একটা অভিযানের অংশ হওয়া। আর সেই অভিযানের নেতৃত্ব দিতে হবে এমন কাউকে যিনি আন্তর্জাতিক ফুটবলের ভাষা বোঝেন, একই সঙ্গে বাংলাদেশের মাটি ও মানুষকেও চেনেন। বিশ্ব ফুটবলের আধুনিক বাস্তবতায় প্রবাসী প্রতিভাদের ব্যবহার করা কোনো শর্টকাট নয়, শক্তিশালী কৌশল থাকতে হয়। বাংলাদেশ যদি 2030 বা 2034 সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়, যদি এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখতে চায়, তাহলে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে। গ্লোবাল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, আইনি জটিলতা দূর করতে হবে, ঘরোয়া অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে, আর সবচেয়ে বড় কথা, সরকারের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। মরক্কোর পেছনে ছিল তাদের সরকারের বিনিয়োগ ও রাজনৈতিক ইচ্ছাশক্তি। বাংলাদেশেও সেটা সম্ভব। ফুটবল আর শুধু খেলা নয়, এটা জাতীয় পরিচয়, এটা অর্থনীতি। বিশ্বের কাছে নিজেকে তুলে ধরার সবচেয়ে শক্তিশালী মঞ্চ। মরক্কো পেরেছে, কেন বাংলাদেশ পারবে না? শুধু ইচ্ছাশক্তি আর সঠিক পরিকল্পনার অভাব। আর সেই অভাব যদি দূর হয়, তাহলে হয়তো একদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে ইউরোপের শীর্ষ লিগে খেলা কোনো স্ট্রাইকারের গোলে আমরাও বিশ্বকাপের মঞ্চে চিৎকার করতে পারব। রহমান পেয়ার, স্টার প্লে। ভ্যান চালক বাবার ছেলে, মাথা গোজার নেই কোনো স্থায়ী ঠিকানা। সে সংগ্রামকে পেছনে ফেলে এবার জাতীয় পর্যায়ের নতুন করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ক্রিকেটার শামীম। মাহমুদুল হাসান তুষারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার দেওপাড়া গ্রামের ভ্যান চালকের ছেলে মোহাম্মদ শামীম। রেলের জমিতে গড়ে ওঠা ছোট্ট ঘর, নিজেদের কোনো জমি নেই, সংসারে অভাব নিত্যসঙ্গী। তবে সেই অভাব কখনোই থামাতে পারেনি তার স্বপ্নকে। এই ছেলেটাই এবার নতুন কুড়ি টুর্নামেন্টে রাজশাহী অঞ্চলের হয়ে 3 ম্যাচে 8 উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। তার স্পিন বোলিংয়ে অনেকেই দেখতে পান ওয়েস্ট ইন্ডিজের তারকা সুনীল নারিনের ছায়া। শামীমের প্রতিভা আর ধারাবাহিক পারফরমেন্স দেখে স্থানীয় ক্রীড়াঙ্গনের অনেকেই মনে করছেন সুযোগ আর পরিচর্যা পেলে জাতীয় দল পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আছে এই তরুণের। শামীমের ক্রিকেটার হওয়ার গল্পটাও বেশ ব্যতিক্রমী।
ছোটবেলায় একদিন জানতে পারেন বাড়ির পাশে একটা ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে পরিবারের কাউকে না জানিয়েই ভর্তি হয়েছিলেন ছোট্ট শামীম। পরে বিষয়টা জানার পর বাধা না দিয়ে বরং সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ান তার বাবা মা। বর্তমানে নবম শ্রেণীর এই শিক্ষার্থীর একটাই চাওয়া, ক্রিকেট খেলে বাবা মায়ের সব কষ্ট দূর করতে চান তিনি। আমার আব্বা আম্মা স্বপ্ন যে আমি বড় হয়ে ক্রিকেটার হবো, এটাই স্বপ্ন আমার আব্বা আম্মা। জেলা বিভাগ খেলেছি, ডিভিশন, আবার হলো এখন জাতীয় পর্যায়ে খেললাম, আবার নওগাঁতে খেলেছি এবং আরও এবার আমরা জাতীয় টিমে আমি খেলতে চাই। ছেলের সাফল্যে গর্বিত বাবা সাইদুর রহমান এবং পরিবারের সদস্যরাও। তাদের বিশ্বাস, কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন বড় ক্রিকেটার হবেন শামীম। হাজার কষ্টের মাঝেও তারা ছেলের স্বপ্ন পূরণের পথে পাশে থাকার অঙ্গীকার করেছেন। কষ্ট হলেও করি না, বুঝতে দিই না, ছেলে খেলতে যাই, আরও চাই আমার ছেলে চ্যাম্পিয়ন হয়ে বড় হোক, নাম হোক। ভ্যান চালিয়ে করলো, আমরা যেহেতু ছেলেকে নিয়ে আসি, কষ্ট হলো, ছেলেকে বাধা এখন পর্যন্ত দিইনি। নিজের সাফল্যের পেছনে স্থানীয় NKSP ক্রিকেট একাডেমির কোচদের অবদানের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন শামীম। কোচেরাও তাকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন। আমি যখন শামীমকে নিয়ে যখন আমি কাজ শুরু করলাম, আমি অনূর্ধ্ব 14 টিম নিয়ে নওগাঁ জেলায় গেলাম, চট্টগ্রাম জেলা টিম। ওই জায়গায় দেখলাম যে সে অনেক বেটার বলার, সে বল করলো। এর আগে জেলা দলে খেলেছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁয়, তখন আমি ওখানে হাজির ছিলাম। সেদিনই আমি বুঝেছিলাম যে শামীম ভালো কিছু করবে। জেলা ও বিভাগীয় পর্যায়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর জাতীয় পর্যায়ে নতুন করে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া শামীমের জন্য বড় অর্জন। তবে এখানেই থেমে যেতে চান না তিনি। ভ্যান চালক বাবার সেই স্বপ্নবাদ ছেলে এখন জাতীয় দলের জার্সি গায়ে দেশের পতাকা উড়ানোর স্বপ্ন বুনছেন। আর সেই স্বপ্নের পথ চলায় তার সবচেয়ে বড় শক্তি হয়ে আছে পরিবারের ভালোবাসা, কোচদের আস্থা আর নিজের অদম্য পরিশ্রম। তানজিম ঐশী, স্টার প্লে। ফিনল্যান্ডে হয়ে গেল বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড় মিলন উৎসব ফিন বাংলা ক্রিকেট টুর্নামেন্ট। ইউভাস্কুলা শহরে এবারের আয়োজনে 20টি শহরের বাংলাদেশের 42টি ক্লাব অংশ নেয়। হেলসিঙ্কি ক্লাব নর্ডিক ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালমির সুপারনোভা। ফিনল্যান্ড থেকে তারিকুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে গোলাম মোর্শেদের রিপোর্ট। ফিনল্যান্ডের অন্যতম সুন্দর শহরের নাম ইউভাস্কুলা। দেশটার ঠিক মাঝে অবস্থিত পাহাড় হ্রদে ঘেরা এ নগর। পাখির চোখে যে দৃশ্য নয়নাভিরাম। এই শহরের এবারের ফিন বাংলা ক্রিকেট টুর্নামেন্টের 15তম আসর। ফিনল্যান্ডের বাংলাদেশ কমিউনিটিতে সর্ববৃহৎ ও আকর্ষণীয় আয়োজন, যেখানে প্রতি বছর 20টি শহর থেকে প্রায় 50টি ক্লাব অংশ নেয়। এক এক বছর এক এক শহরে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টকে কমিউনিটির বিশ্বকাপ বলেও আখ্যায়িত করা হয়। এবারের আয়োজক টিম ইউভাস্কুলা ক্রিকেট ক্লাব। 3 দিন ব্যাপী 60টি মাঠে 42টি ক্লাবের 72 ম্যাচের লড়াই চলে। প্রথম দিনে কোয়ালিফাই রাউন্ড শেষে দ্বিতীয় দিনে 30টি টিম নিয়ে হয় মূল পর্বের গ্রুপ রাউন্ডের খেলা। শেষ দিনে হয় রাউন্ড অফ 16 থেকে ফাইনাল পর্যন্ত। শিরোপার লড়াইয়ে হাড্ডাহাড্ডি খেলা চলে এক শহরের ক্লাবের সাথে অন্য শহরের ক্লাবের। সবাইকে পেছনে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালমি সুপারনোভা শিরোপা নিজেদের কাছেই রেখে দেয়। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয় কমিউনিটি ক্রিকেটের পরাশক্তি এই ক্লাব। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেয় হেলসিঙ্কির সদ্যগঠিত ক্লাব নর্ডিক ক্যাপিটালস। কোয়ালিফাইং রাউন্ড থেকেই তাক লাগানো পারফরমেন্সে নজর কাড়ে সবার, কিন্তু মালমি সুপারনোভার কাছে হেরে রানার্স আপ নর্ডিক ক্যাপিটালস। 2012 সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট ইউরোপের বাংলাদেশ কমিউনিটির সর্ববৃহৎ আয়োজন। গোলাম মোর্শেদ, স্টার প্লে। 2026 বিশ্বকাপে প্রত্যাশার বেলুন ফুলিয়ে ব্রাজিলের হেড কোচ হয়ে এসেছিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যাঞ্চেলোত্তি, কিন্তু প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন ঘটেনি। কিন্তু নতুন করে তিনি 2030 বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছেন এবং দলটির সবচাইতে বড় সুপারস্টার নেইমারের বিদায়ের পর সেই ঘোষণা যেন আরেকটু এবং সেই পরিকল্পনা যেন আরেকটু ভিন্নভাবে তিনি ঠেলে সাজাচ্ছেন। কেমন হতে পারে ব্রাজিলের 2030 বিশ্বকাপ পরিকল্পনা, জানাচ্ছেন তানজিম ঐশী। এক যুগের প্রতীক, এক প্রজন্মের আশা। নেইমার জুনিয়রকে ছাড়াই এবার পথ চলতে হবে ব্রাজিলকে। বিশ্বকাপের ব্যর্থতার ধাক্কা সামলে কার্লো আনচেলোত্তির সামনে এখন নতুন চ্যালেঞ্জ, নেইমারের ছায়া পেরিয়ে নতুন একটা দল তৈরি করা। কিন্তু প্রশ্ন একটাই, এই তারকা ছাড়া ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনা এখন কোন পথে?
বিশ্বকাপের শেষ ১৬তে নরওয়ের কাছে হেরে গিয়েছিল সেলেসাওরা। ফুটবল পাগল দেশটার কোটি সমর্থকের কাছে যা ছিল বড় হতাশার। ব্যর্থতার পর সমালোচনার ঝড় উঠলেও কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা রাখছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আর নেইমারের জাতীয় দল থেকে বিদায়ের পর নতুন বাস্তবতায় দাঁড়িয়ে ব্রাজিল। সেই জায়গা থেকেই শুরু হচ্ছে আনচেলত্তির নতুন পরিকল্পনা। নতুন প্রতিভাদের নিয়ে নতুন সেলেসাও দল গড়তে চান ইতালিয়ান এই কোচ। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে রিও ডি জেনেরোতে ফিরেই সিবিএফ এর কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন আনচেলত্তি। আলোচনার মূল বিষয় আগামী দিনের ব্রাজিল দল। আন্তর্জাতিক সূচিতে সেপ্টেম্বরে 3টা আর নভেম্বরে 2টা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর শুরু হবে 2030 বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের প্রস্তুতি। নতুন দল গড়ার পরিকল্পনা নিয়ে আনচেলত্তি বলেন, আমরা তরুণদের পরখ করে নতুন একটা দল তৈরির কাজ শুরু করব। তবে অভিজ্ঞদের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হচ্ছে না। যারা এখনও ব্রাজিলকে দেওয়ার মতো কিছু রাখেন তারা দলে থাকবেন। ব্রাজিল জাতীয় দলের নতুন অধ্যায়ে বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে চায় সিবিএফ। লক্ষ্য একটাই, 2030 বিশ্বকাপে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তানজিম ঐশী, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30 রাত 8টা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।